আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে, দেখতে পাচ্ছ? হুম, হ্যালো। না ভাইয়া, স্ক্রিনশট। ও আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি যে সুষম সুষম কথাটার অর্থ কি বলতো? সুষমা মানে হচ্ছে প্রত্যেক ভাগ সমান। সুষম মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান। এখন দেখো, ত্রিভুজ, ত্রিভুজ মানে কি? ত্রি মানে কি? তিনটা না? ত্রি মানে হ্যাঁ, তিন। চতুর, চতুর চতুর মানে চারটা না? হ্যাঁ, তাহলে এরকম তিনটা, চারটা না, পাঁচটা, ছয়টা, সাতটা, যে কোনো কিছু হইতে পারে। এই জন্য ওইটার নাম কি? বহু। ওইটার নাম কি? বহু। বহু মানে বাহু, মানে অনেকগুলা বাহু, অনেকগুলা বাহু। বহু মানে হচ্ছে অনেকগুলা। তাহলে অনেকগুলা ভুজ, অনেকগুলা ভুজ মানে কে? তাই, এবং ভুজগুলা কি? সবগুলা সমান। সবগুলা কি বলতো? সমান। সমান। এই জন্য ওইটাকে বলে সুষম বহুভুজ। সুষম বহুভুজ। এখন একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা চিন্তা করব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করি। তাহলে একটা সুষম বহুভুজ আমি যদি এইভাবে আঁকতে চাই, এরকম হবে নাকি? আমি কথার কথা একটা আহ ষড়ভুজ দিয়ে শুরু করি। এটা আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই যে এটা একটা ত্রিভুজের মতো না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো বহুভুজের ক্ষেত্রফল, এটা ধরো এরিয়া বের করতে হবে। এটার নাম দিই আমি এ বি সি ডি ই এফ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এই পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে আমি কি বলতে পারি না যে এই যে এইখানে যেহেতু সুষম বহুভুজ, তাহলে এরকম সমান সমান ত্রিভুজ সে বের করবে। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করে আমি কি বলতে পারি যে এইটার পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল ইকুয়ালস টু আসলে এন। এন ইন্টু মানে কয়টা ভুজ আছে ইন্টু একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি তো বলতেই পারি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমাকে বলো তো সুষম বহুভুজের ক্ষেত্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? কোন জায়গায় মানে উৎপন্ন এই যে এই বহুভুজটায় কোণ কতটুকু হইছে, মানে কোণ কতটুকু হইছে? কোন 60 ডিগ্রি? হুম, যে কোণটা টোটাল, টোটাল অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল। টোটাল অ্যাঙ্গেল আমি বুঝি নাই ভাইয়া, মানে আবার একটু বুঝাই বলতে হলে একটু। আচ্ছা দেখো, মূলত এ ও বি, এই যে এ ও, দাঁড়াও একটা রেড মার্ক নেই, দেখো লেজার উপর। এই যে এ ও বি, এ ও বি মিলে কত আসলে বলতে পারবা? এ ও বি এই ত্রিভুজের মানে সবগুলা কোণের ফল। হ্যাঁ, এই এই ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি কত? তিন তিন করে সমষ্টি 360 ডিগ্রি। ভাব, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত? 180। 180। আচ্ছা, এখন 180 ডিগ্রি কোণের সমষ্টি যদি হয়, তাহলে তাহলে এইটা হচ্ছে দুই সমকোণ না? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এরকম কয়টা ভুজ আছে? এরকম হচ্ছে 6টা ভুজ। হ্যাঁ, ধরো 6টা ভুজ আছে। তাহলে টোটাল এই যে ভুজগুলোর অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল কত হবে বলো তো? তোমার n ইন্টু টু সমকোণ হবে না? n ইন্টু 2 সমকোণ, হ্যাঁ। একটার যদি দুই সমকোণ হয়, তাহলে ভুজ আছে nটা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে টোটাল কি n ইন্টু টু সমকোণ হবে না? মানে এতগুলো সমকোণ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার কিনা এটা বলো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, n ইন্টু ঠিক আছে। এবার তাহলে এই যে যতগুলা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এই যে এইরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল, এরকম, এই সবগুলো অ্যাঙ্গেল কি চলে আসবে কিনা? সব অ্যাঙ্গেল কি চলে আসবে কিনা? হ্যাঁ, এক্সট্রা করে কি আসবে বলতো? এই মাঝখানের পুরোটা আসবে। দাঁড়াও আমি রেড পেন হ্যাঁ, দিই। বুঝতে পারছো? জিনিসটা বুঝতে হবে, খুবই সূক্ষ্মভাবে বুঝতে হবে। দেখো এক্সট্রা করে কি আসছে, এই যে এইটুকু আসছে, যখন এইটুকু আসবে, এইটুকু আসবে, এইটুকু আসবে, তো এই পুরোটা কি চলে আসবে কিনা? হ্যাঁ, আবার কি আসবে? আবার এইটাও আসবে, 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 এইটাও আসবে কিনা? লাল মার্ক সবকিছু চলে আসবে কিনা? হ্যাঁ, সবগুলো চলে আসবে। এখন আমার দরকার হচ্ছে একটা ত্রিভুজ কয়টা, কত কোণ উৎপন্ন করে, তার কোণা কোণা মিলে 180। একটা চতুর্ভুজ কত কোণা, কত উৎপন্ন করে? 360। 360, ঠিক আছে? হ্যাঁ, 360। এবার আমার টার্গেট হচ্ছে এই কোণাগুলা মিলিয়ে, কোণাগুলা মিলিয়ে কতটুকু কোণ উৎপন্ন হয়, রাইট? হ্যাঁ, এখন একটা প্রবলেম আছে। আমি তো বুঝলাম যে n ইন্টু টু সমকোণ, কিন্তু একটা প্রবলেম হচ্ছে এক্সট্রা কিছু একটা চলে আসছে, সেটা কি বলতে পারবা?
মানে আমার এই যে এই হিসাবে যে n ইন্টু টু সমকোণ এইখানে এক্সট্রা একটা জিনিস চলে আসছে, মানে এই যে এগুলার বাইরেও এক্সট্রা একটা জিনিস চলে আসছে, সেটা কি? সেটা হচ্ছে জানি না তো। কেন জানো না? 360 চলে আসছে না এক্সট্রা। ও মাঝখানে যে বৃত্তটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি যদি পুরোটা ক্যালকুলেশন করি, এটা তো আমার দরকার নেই, এটা কি অবশ্যই টোটাল থেকে বাদ দিতে হবে না? হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা? তার মানে আমি যদি বলতে চাই শুধু এই যে, আমি যদি শুধু বলতে চাই যে বাহুদ্বয় দ্বারা গঠিত অ্যাঙ্গেল, এই যে আমি ধরো যে ইয়েলো কালার মার্ক করে দিচ্ছি, শুধু এই যে বাহুদ্বয় দ্বারা গঠিত অ্যাঙ্গেল, এই যে এইটুকু 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 এইটুকু, এইটা যদি মেজার করতে চাই তাহলে আমি কি বলতে পারি? তাহলে হচ্ছে 360 বাদ দিতে হবে। ইয়েস, কই থেকে বাদ দিব? ওই যে 2n - 4 সমকোণ আমি বলতে পারি না? 360 মানে 360 মানে কি 4 সমকোণ না? হ্যাঁ 360 মানে কি 4 সমকোণ না? হ্যাঁ তাহলে এত সমকোণ, এইটাই কি আমার সেই ডিজায়ার্ড অ্যাঙ্গেল না? এটাই কি আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল না? দেখো ভালো করে, হ্যাঁ। এইটাই কি ডিজায়ার্ড অ্যাঙ্গেল কিনা বলো? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি। এবার একটা জিনিস হচ্ছে, দেখো, সুসমবাহুভুজের n সংখ্যক শীর্ষকোণের সমষ্টি। আবারও বলি, সুসমবাহুভুজের, ধরো আমি কথার কথা, সুসমবাহুভুজের n সংখ্যক শীর্ষকোণ কোনটা বলতে পারবা? শীর্ষকোণ হচ্ছে সবার উপরে যে কোণটা। না না, শীর্ষকোণ মানে এই যে কোণা, এই যে এ বি সি ডি, এগুলো সব কি শীর্ষকোণ না? এগুলো সব কি শীর্ষকোণ? আচ্ছা ঠিক আছে, তো আমি একটা কাজ করতেছি যে এই যে ধরো কথার কথা, আমি যদি বলি যে আমি একটু এটা ইরেজ করতেছি, আচ্ছা আরেকটা এটা ইরেজ করার দরকার নেই, এটা একটু বোঝাটা একটু কঠিন লাগতেও পারে, বাট অত কঠিন না, একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো করে বুঝতে হবে। এই যে ধরো আমি যেটা আঁকছিলাম, ঠিক আছে, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকছিলাম না? এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত? পুরো অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা কিনা? ইয়েস, শাবাশ, এটাও থিটা হবে, এটাও থিটা হবে, রাইট? তাহলে এই একটা শীর্ষকোণ, এই যে এই একটা শীর্ষকোণ কি 2 থিটা কিনা? হ্যাঁ। আচ্ছা, একটা শীর্ষকোণ যদি 2 থিটা হয়, এরকম শীর্ষ আছে কয়টা? nটা। হ্যাঁ n সংখ্যক শীর্ষ আছে না? দেখো বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাহু। শীর্ষ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নাকি? তার মানে আমি যদি, আমি কি বলতে পারি না যে এই যে শীর্ষকোণগুলোর যোগফল, তাহলে শীর্ষকোণগুলোর যোগফল কি 2 থিটা ইনটু n কিনা? বলো। হ্যাঁ এইটুকু আমার একটু বুঝায় বলো তো, বুঝছো কিনা? কারণ এইটুকু বুঝলে আমি সামনে আগাবো। বুঝছি, এখানে হচ্ছে একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা হলে দুটো ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল হচ্ছে 2 থিটা। তাহলে একটা শীর্ষ হয়ে গেল, আমার শীর্ষ পেয়ে গেলাম। এরকম শীর্ষ কয়টা আছে? এরকম শীর্ষ আছে হচ্ছে n সংখ্যক, তাহলে আমার সমষ্টি কত? 2 থিটা n। এবার দেখো, তাহলে এইটাও তো সেই সমষ্টি, তাহলে এই যে এইটা আর এই যে এইটা সমান বলতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই বলতে পারি, কারণ এটা আমি ওই যে মাত্র ক্যালকুলেশন করে বের করলাম, 2n - 4 সমকোণ হচ্ছে এই যে এইগুলা সব যোগফল। আবার আমি একটু ক্যালকুলেশন করে থিটা আর n ধরে এইটাও দেখলাম কি ওই সেম জিনিস, তাহলে এটা আর এটা সমান বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। তাহলে আমি দেখো, আমি একটু নীল কালার নিয়ে লিখতেছি, অ্যাকর্ডিং টু কন্ডিশন 2n into n ইকুয়ালস টু কি বলতো? 2n - 4 ইন্টু, আমি এক কাজ করি 90 লিখে দেই, 90 ডিগ্রিতে চলে আসবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ 90 কি জন্য? ওই যে একটা সমকোণের ভ্যালু কি 90 ডিগ্রি। ও হ্যাঁ, তাহলে যেহেতু সমকোণের জায়গায় 90 লিখছে, বাংলার আমি লিখবো না, ইকুয়েশন বানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করে দিই, এই 2টাকে আমি এইখানে কেটে দেই, তাহলে কি থিটা n ইকুয়ালস টু 2n - 4 ইন্টু কি বলতো 45 ডিগ্রি না? হ্যাঁ তাহলে থিটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি না যে 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু 45 ডিগ্রি বলতেই পারি। হ্যাঁ এইটা হচ্ছে কি বলতো? এবার দেখো আমি একটু পরে স্লাইডে যাই, থিটা ইকুয়ালস টু কি পাইলাম বলতো? থিটা ইকুয়াল টু হচ্ছে 2n - 4 ডিভাইডেড বাই n 2n into 45 ডিগ্রি। 40, এটা যদি ডিগ্রিতে রাখো, ঠিক আছে? তাহলে এক কাজ করে আমি ভেঙে দেই, তাহলে কি 2 - 4 বাই n ইন্টু 45 ডিগ্রি না?
হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফরমেশন, এটা জাস্ট এইভাবে আসলো, ঠিক আছে। এখন তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো, আবার তুমি সবসময় তো বের করবে না নাকি, বের করে করে তো আর করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আবার দেখো তোমাদের বইয়ে যেটা আসছে, বই আসছে কি বলতো, বইয়ের যে ফর্মুলাটা সেটা দেখো, আমি একটু সাইডে লিখি, এটা সেমই আসছে তোমাদের, দেখো বইয়ে আসছে কি 2n-4 ডিভাইডেড বাই 2n ইনটু সমকোণ, এটা কি সেম না, আমাদের মতোই না বলতো? হ্যাঁ কেন জানো, এই যে 2 দিয়ে আমরা সমকোণকে কেটে দিছিলাম 45 ডিগ্রি হইছে, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এই যে ওদের মতো ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সুন্দর মতো একটা ফরম্যাট আসবে, 2n/2n কাটা 1/1 মাইনাস কি বলতো 4/2n ইনটু কি 90, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে 1 মাইনাস 2/n ইনটু কি 90 বলতে পারি। হ্যাঁ তাহলে দেখো এবার কিছুই না, থিটা ইকুয়ালস টু, এই তো এত ফরমেশন লাগবে না, জাস্ট একটা মানে 90 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এইটাই আমার ফাইনাল ফর্ম, ঠিক আছে। হ্যাঁ কিন্তু এটা কিন্তু থিটা, এটা কিন্তু কি বলতো থিটা, ওকে ফাইন। এইবার দেখো আমরা একটু ব্যাকে চলে যাই, আমরা আসলে আচ্ছা ফিগারটা আবার দেখতে হবে নাহলে ইয়ে হয়ে যাবে। এবার দেখো আমরা থিটা যে ধরছিলাম, এই থিটাটা আসলে এইটা ছিল না। হ্যাঁ আচ্ছা এবার আমি পুরোটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি আমি একটার বের করে n দিয়ে গুণ দিলে কি হবে কিনা বলো? হ্যাঁ হবে। ওকে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারি না, কি বলতো, ধরো একটা ভূমি হচ্ছে কি বলতো একটা বেস ধরে নিলাম a, তাহলে আমি কি বলতেই পারি হাফ ইনটু মানে AOB, AOB এর ক্ষেত্রফল কি বলতো, এরিয়া অফ AOB ইকুয়ালস টু আমি বলতে পারি হাফ ইনটু ওই যে আমরা একটা ফর্মুলা শিখছি না, কি বলতো, sin থিটা দিয়ে, হ্যাঁ সাইন থিটা দিয়ে, হ্যাঁ ab sin থিটা, আচ্ছা হাফ ইনটু ab sin থিটা। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো কথার কথা আমরা সেটা একটু বড় করে আঁকা উচিত ছিল, ধরো আমি একটু এইখানে যদি একটা লম্বটা নিই, এটা যদি h হয়, এইটুকু কত হবে বলতো a/2 না, এটা কি a/2 হয়ে যাবে না? হ্যাঁ তাহলে আমি কি tan থিটা ইকুয়ালস টু কি বলতে পারি, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে h/a/2 বলতে পারি না? হ্যাঁ বলতে পারি কিনা বলো? তাহলে এইখান থেকে h এর ভ্যালুটা পাই কিনা, h ইকুয়ালস টু a/2 ইনটু tan থিটা পাই কিনা? হ্যাঁ ওকে, তাহলে আমার ওই যে ওই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে না, এবার আমি হাফ ইনটু বেস কি a ইনটু উচ্চতা কি h বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। এবার হাফ ইনটু a, তো এই h এর ভ্যালুটা আমি বসাই দিই, তাহলে কি a/2 tan থিটা বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। বুঝতেছো জিনিসটা? হ্যাঁ আচ্ছা তাহলে কি আমি অবশ্যই বলতে পারি যে a স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে কি আছে tan থিটা বলতে পারি না? হুম ওকে, এবার দেখো এই যে a স্কয়ার ডিভাইডেড বাই 4 tan, এবার থিটার একটা ভ্যালু আমরা বের করছি না একটু আগে, থিটার একটা ভ্যালু 90 মাইনাস 180 বাই n পাইছি কিনা? হ্যাঁ তাহলে আমি বসাই দিই 90 মাইনাস 180 বাই n, এটা বসাইতে পারি না আমি? হুম জি ভাই। আচ্ছা তাহলে দেখো তো ফাইনাল কি আসতেছে a স্কয়ার ডিভাইডেড বাই 4, আর আমি জানি না তুমি ত্রিকোণমিতি কেমন, বা ত্রিকোণমিতির একটা নলেজ আছে, সেটা হচ্ছে tan 90 মাইনাস থিটা হবে আসলে তোমার cot থিটা, এটা জানো? আচ্ছা তাহলে তো ভেরি গুড, তাহলে কি cot থিটা, তাহলে কি 180 বাই n, 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, বুঝতে পারছি? এইটাই আমাদের টোটাল কি বলতো, সরি এটা টোটাল না, এটা হচ্ছে AOB, এটা কি বলতো AOB। এবার AOB এর সাথে কি গুণ দিব বলতো, n গুণ দিব, n গুণ দিব, AOB এর সাথে কি গুণ দিব বলতো, n গুণ দিব, ঠিক আছে। তাহলে এই পুরো জিনিসটার সাথে n, তুমি বলতে পারো এই n কাটাকাটি কিনা, না ওইটা কিন্তু অ্যাঙ্গেলের n, ওইটা কিন্তু অ্যাঙ্গেলের n, কাটাকাটি হবে না, ঠিক আছে। তাহলে তুমি তোমার বইয়ে তাকাও, তোমার বইয়ে দেখবা একদম সুন্দর করে ফর্মুলাটা লেখা আছে, সেটা কি বলতো n a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, বুঝতে পারছো? n আবার কাইটা দিও না, বুঝছো? জি ভাই। তাহলে এই যে ফর্মুলাটা, এটা কি এটা তো জানতো অবশ্যই, প্রমাণ তো নিশ্চয়ই পড়ো নাই, তাই না? আচ্ছা এটার প্রমাণ যে একদম মুখস্থ করা লাগবে তা না, বাট জিনিসটা বুঝলা তো যে কিভাবে আসছে, তোমার আননোন কোনো কিছু দিকে আসছে নাকি তোমার নলেজ দিয়ে আসছে বলো তো?
নলেজ দিয়ে সব তোমার নলেজের মধ্যে থেকেই কিন্তু আসছে, বাট আলটিমেটলি ফর্মুলাটা মুখস্থই করবা। পরীক্ষার হলে তো আর এত সময় পাওয়া যায় না, ফর্মুলাটা মুখস্থ করবা। তবে অবশ্যই নিজে একবার প্রমাণটা লিখবা বাসায়, ঠিক আছে, খাতায়। কারণ তুমি বুঝলা যে আচ্ছা একটা ত্রিভুজ বহুভুজকে আমি ভেঙে ভেঙে ত্রিভুজ বানাইলাম, ত্রিভুজ অ্যানালাইসিস করে আমি কি ফাইনালি ক্ষেত্রফলটা বের করলাম। এই যে কালকে যে আমরা ত্রিভুজ ভেঙে ভেঙে পড়াশোনা করছি, এটার কি ফলাফল আজকে পাইলাম কিনা? জি ভাই। ঠিক আছে, ওই যে ভেঙে ভেঙে পড়াশোনা অ্যানালিটিক্যাল স্কিল, ওই যে এইটা হচ্ছে তুমি যখন নতুন কিছু একটা বানাবা, যেমন একটা তুমি বহুভুজের ক্ষেত্রফল তোমার একটা টাস্ক দিল, এই টাস্কের তুমি কোনো ফর্মুলা জানো না বা আবিষ্কৃত হয় নাই, তখন কিন্তু তুমি চিন্তা করতে করতে বের করে ফেলতে পারতা কিনা বলো? হ্যাঁ পারতা কিনা? এই যে এইটাই হচ্ছে আমাদের এই যে জিনিসগুলা প্রুফ শিখার সার্থকতা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই যে এই দুইটা সূত্রই, একটা হচ্ছে কি বহুভুজের কি বলে, যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রফল বের করে আসতে পারে, আর কি আসতে পারে বলতো, আর ধরো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে কিছু আসতে পারে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে উদাহরণ 16। দেখি এই রিলেটেড ম্যাথ হচ্ছে, আচ্ছা উদাহরণ 15 করতে পারি চাইলে, বাট উদাহরণ 15টা একদম সহজ। দেখো আমি উদাহরণ 15টা দেখাই দিই এখান থেকে। দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য, তার মানে এর ভ্যালু দেওয়া আছে, রাইট? হ্যাঁ। এর ক্ষেত্রফল বের করো। আচ্ছা ক্ষেত্রফলে কি আর কিছু লাগে? ক্ষেত্রফলে দুইটা ভ্যালু লাগবে। কি লাগবে ক্ষেত্রফলের সূত্রটা বলো তো? এই যে এটা n²/4 cot 180/n, রাইট? জি ভাই। আচ্ছা তাহলে n এর ভ্যালু লাগবে, এর ভ্যালু লাগবে, আর কি কিছু লাগবে ক্ষেত্রফল বের করতে? না, লাগবে না। তাহলে তুমি এর ভ্যালু জানা আছে, n কত, সুষম পঞ্চভুজ, তাহলে n এর ভ্যালু কত? 5। তাহলে বসাই দিবা। কোনো দরকার আছে এটা করার? কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এই তো আমরা ম্যাথ করব হচ্ছে এইটা। দাঁড়াও এই ম্যাথটা আমি একটু নিচ্ছি। উদাহরণ 60টা আমরা হচ্ছে করব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো উদাহরণ 16 যদি আমরা একটু করতে চাই, দেখো একটি সুষম ষড়ভুজ, এটা কি বলছে? ষড়ভুজ। তাহলে ওই যে ষড়ভুজ আমরা এঁকে ফেলি, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে ধরো কথার কথা 6টা, ঠিক আছে। সুষম ষড়ভুজ, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু, তাহলে এই যে কেন্দ্র, কৌণিক বিন্দু কোনটা বলো তো? কৌণিক ব্যাসার্ধ। না কৌণিক বিন্দুটা এখানে কোনটা? আমি একটা যেমন একটা কৌণিক বিন্দু বলো তো। কৌণিক বিন্দু হচ্ছে এই যে বি, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, নাকি? তাহলে কেন্দ্র, এটা কি কেন্দ্র কিনা? ও এটা কেন্দ্র কিনা? তাহলে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার, তাহলে এটা 4 কিনা বলো তো? হ্যাঁ এটা হচ্ছে 4, তাহলে এটাও কি 4 কিনা? হ্যাঁ এটাও 4। এবার চাইছে এটার ক্ষেত্রফল, এটা কি চাইছে? এটার ক্ষেত্রফল। এখন আমাকে বলো এইটা কিভাবে করবা? এটা 4 তাহলে তোমাকে ক্লু দেওয়া আছে জাস্ট একটা, ওবি আর ওসি মানে সেম সেম। তাহলে এইটা জাস্ট 4 দেওয়া আছে। তাহলে এইভাবে বলো তো, উদাহরণ বই দেখো না কিভাবে করা যায় বলো। এটা হচ্ছে আচ্ছা শোনো, ধরো কথার কথা ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ ক্ষেত্রফল বের করা লাগবে। এখানে কি পুরো মানে ষড়ভুজের সবটুকুর ক্ষেত্রফল বের করব? হ্যাঁ ষড়ভুজের বলছে এর ক্ষেত্রফল মানে ষড়ভুজের পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা লাগবে। হ্যাঁ ওকে ফাইন, এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে যে আমি একটা ত্রিভুজ বের করব, তাহলে ত্রিভুজ আছে কয়টা? 6টা, তো 6টা দিয়ে আমি গুণ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে ভেরি গুড। তাহলে আমি প্রথম স্টেপে এত দূরে চিন্তা করব না, প্রথম স্টেপে আমার কাছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। তাহলে কথার কথা ওবিসি, ওবিসি এর ক্ষেত্রফল এবার চিন্তা করো কিভাবে বের করতে পারি আমি। সূত্র আমার হাতে কি কি ফর্মুলা আছে? ত্রিভুজের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে কি ভূমি জানা আছে? না। উচ্চতা জানা আছে? না। তাহলে দুইটা জিনিসই জানা নাই, আমি কি এটা অ্যাপ্লাই করব? না। না, ঠিক আছে। দুইটা জিনিসই আমি যেহেতু জানি না, এটা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ উচ্চতাও বের করা লাগবে। তাহলে আরেকটা কি বের করা যায় বলো তো? আরেকটা ক্ষেত্রফলের সূত্র পড়ছি কিনা আমরা? হ্যাঁ সমদ্বিবাহু। হ্যাঁ ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে কি লাগে বলো তো বের করতে? হলে ভূমিও লাগে, তো ভূমিটি কি এখানে আছে?
না, ভূমিও নাই, তাহলে একটা জিনিস ভূমি বের করা লাগবে এখন। তাহলে এটাও গেল। আরেকটা ফর্মুলা কি জানো তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার? ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ওই যে সাইন দিয়ে একটা ফর্মুলা আছে না, দুইটা বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে কি আমি তোমার কি হাফ ইন্টু দুই বাহু মানে 4 × 4 ইন্টু কি সাইন থিটা, এটা পড়ছি না কালকে আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে থিটা মানে ভাই জানি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে থিটা বের করব জাস্ট কথার কথা। তুমি হ্যাঁ অবশ্যই তুমি সমদ্বিবাহু ত্রিভুজ অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, ওইটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আপাতত এটা দেখি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই থিটাটা কি সামহাও কিভাবে পাইতে পারি। দেখো তো এই যে দেখো আমি আবার আঁকতেছি, এটা যাতে ওই ফিগারটা নষ্ট না হয় আমি আবার আঁকতেছি। এই যে থিটা, এই থিটা আসলে দেখো এই দেখো এইটুকু কয়টা দিয়ে বুঝেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না? তো থিটা কি ছয়টার একটা না? এই থিটাটা কি আমি এই মেথড যে থিটা এটা কি ছয়টার একটা না? জি। তাহলে এই ছয়টা মিলে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মিলে কত বলতে পারবা? 360। ভেরি গুড। এই ছয়টা মিলে যদি 360 হয় তাহলে সমান ভাগে ভাগ হইলে আমি যদি জাস্ট n দিয়ে ভাগ দিয়ে দিই থিটা পাবো কিনা? ও হ্যাঁ, তাহলে আমি থিটা ইকুয়ালস টু বলতে পারি 360 ডিভাইডেড বাই 6 বলতে পারি না? জি ভাই। তাহলে অবশ্যই বলতে পারি থিটা 60 ডিগ্রি বলতে পারি না? হ্যাঁ, এই যে ইজিলি পেয়ে গেছি, তাহলে আমার আর কোনো অন্য কিছু বের করা লাগবে না। তাহলে 4 4 16 ইন্টু সাইন 60 রাখি আমি, সাইন 60 তাহলে কত? 8 সাইন 60, ঠিক আছে? 8 সাইন 60। এখন এইটা কয়টা? একটা বাহুর ক্ষেত্রফল মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এরকম ত্রিভুজ আছে কয়টা? 6টা। তাহলে ইন্টু 6 কি টোটাল না? হ্যাঁ, শেষ ম্যাথ একদম শেষ। তাহলে 6 8 48 সাইন 60 ডিগ্রি হচ্ছে আমার কি টোটাল এরিয়া, ঠিক আছে? এটা কিন্তু একটু কনসেপচুয়াল ছিল, ঠিক আছে? ইনফরমেশন সরাসরি দেওয়া নাই, বাট একটু কনসেপ্ট ছিল, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা একটু 16-3 দিকে মুভ করি। দেখো 16-3 বলছে কি যে বৃত্ত সংক্রান্ত জিনিসপাতি। আচ্ছা তো বৃত্ত আসলে কি? বৃত্তের কিছু বেসিক জিনিস আমরা একটু দেখে নেই। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, এটাকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ। আর আমি যদি পুরাটা টানি ওইটাকে বলবো ব্যাস। আর তাহলে ব্যাস যদি আমি বলি ডি, তাহলে ব্যাসার্ধ কি বলতো? ব্যাসার্ধ হচ্ছে d/2 ইকুয়ালস টু আর রেডিয়াস বলতে পারি। ওকে আচ্ছা ঠিক আছে। আবার বৃত্তের পরিধি কাকে বলে বলতে পারবা? পরিধি হচ্ছে কেন্দ্র হতে সমদূরবর্তী। আরে সংজ্ঞা টঙ্গা বাদ দাও। বৃত্তের পরিধি মানে ধরো কথার কথা তোমার কাছে একটা সুতা আছে, লম্বা সুতা আছে না? এই যে সুতার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে কি বলে? পরিধি। কখন বলবো পরিধি? যখন এই সুতা দিয়ে তুমি একটা বৃত্ত বানাও। এই সুতা দিয়ে একটা বৃত্ত বানানো যাবে না? এই যে সুতার এক মাথা ধরে তুমি গোল করে এমনে বানাইছো, তাহলে কি একটা বৃত্ত বানানো যাবে না? তুমি কি এই বৃত্তটাকে সুতা কাটবা, কেচি দিয়ে কেটে এটাকে লম্বা করলে এমন হবে কিনা? তো ওইটার যে দৈর্ঘ্য ওইটাকে কি বলে? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, ঠিক আছে? বৃত্তের পরিধি অলওয়েজ মনে রাখবা 2πr। বৃত্তের পরিধি কি বলতো? 2πr। আর বৃত্তের ব্যাসার্ধ জানো πr²। বৃত্তের ব্যাসার্ধ কি? πr²। বৃত্তের ব্যাসার্ধ কি বলতো? πr², ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু যাবো যে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশ ধরো আরেকটা বৃত্ত আঁকলাম। এবার বৃত্তের অংশকে বলে বৃত্তাংশ। তাহলে এই যে ধরো কথার কথা একটা অংশ, এটাকে বলে বৃত্তাংশ। ধরো মাঝখানে একটা অ্যাঙ্গেল থিটা করলো, আর আমি কথার কথা এ দিলাম, বি দিলাম, এটাকে কি বলে? বৃত্তাংশ। আর এই যে এই দৈর্ঘ্যটা এইটাকে আমি বলবো ধরো এস নাম দিলাম, মানে একটা বৃত্তচাপ। এটাকে কি বলে? বৃত্তচাপ, ঠিক আছে? এটাকে বলে বৃত্তচাপ। সেই চাপের নাম দিলাম আমি এস, আর মাঝখানে কেন্দ্র হচ্ছে ও। ওকে আচ্ছা এখন আমাকে বলো বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ কত? বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে ফাইন। ওকে এবার ধরো এই যে এই চাপ দ্বারা যেই অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে ওইটাকে আমি থিটা বললাম, নাম দিলাম, কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে। এবার মনে করো বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এটা আমরা পড়ছি কিনা? এটা ছোটবেলায় একটা উপপাদ্য ছিল। ধরো আমি আরেকটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ? এখন আমি কি করলাম যে
আমি অ্যাঙ্গেলটা আরো বাড়াই দিলাম, অ্যাঙ্গেল কখন বাড়লো? যখন কি চাপটা বাড়লো, এই যে বৃত্ত চাপও তখন বড় হয়ে গেল, ধর আরো বাড়াইলাম তখন বৃত্তর চাপ আরো বাড়লো, অ্যাঙ্গেলও বাড়লো, তাহলে সমানুপাতিক বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। তার মানে আমি যদি বৃত্ত চাপ বাড়াই আমার কি বেরোবে, বাড়বে বলতো? পরিধি মানে হচ্ছে অ্যাঙ্গেলটা বাড়বে। ঠিক আছে। আচ্ছা তাইলে আমি একটা রিলেশন সুন্দর মতো বলতে পারি, সেটা হচ্ছে কি বলতো, থেটা বাই 360 ডিগ্রি ইকুয়ালস টু এস বাই 2πr। এটা কেন বলতে পারলাম বলতো? দেখো মনে করো যতটুকু কোণ উৎপন্ন হয়েছে ডিভাইডেড বাই 360 ইকুয়ালস টু, এটা মূলত কোণের অনুপাত ইকুয়ালস টু কি বলতো, চাপের অনুপাত। আমি বলি উপপাদ্যটা কি ছিল, উপপাদ্যটা মনে করো ছোটবেলায় পড়ছিলে উপপাদ্যটা, সেটা হচ্ছে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ধরো এখানে কোণের অনুপাত দিয়ে আসলে কি বুঝালাম, ধরো থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কিন্তু কতর মধ্যে, পুরোটার মধ্যে, তাহলে থেটা বাই 360 বলতে পারি না? আচ্ছা ইকুয়ালস টু আবার সমপরিমাণ ভাবে একটা চাপ উৎপন্ন করছে কিন্তু চাপ পুরোটা আবার কত, 2πr। তাহলে কতটুকু করছে ওদের রেশিও, তাহলে চাপ ছোট ডিভাইডেড বাই সেম জিনিসের বড়টা, মানে কতটুকু করছে ডিভাইডেড বাই ওর বড়টা কত, তাহলে এতটুকু করছে ওর বড়টা আসলে কত, পুরোটা মানে কি পরিধি। তাহলে কি s বাই 2πr বলতে পারি না, মানে অনুপাত, চাপের অনুপাত। হ্যাঁ বলতে পারি। বলো তো বৃত্তের সবচেয়ে বড় চাপ কোনটা? একটা বৃত্তচাপ, এইটুকু যদি আমি বৃত্তচাপ বলি, এটুকু না, তাহলে একটা বৃত্তের সবচেয়ে বড় চাপ কোনটা? পুরা পরিধি না, ধরো এইটুকু যদি চাপ হয় তাহলে এই চাপের সর্বোচ্চ মান কত হইতে পারে? পুরাটা পরিধি মিলে আমি একটা চাপ ক্রিয়েট করলাম, ঠিক আছে? আচ্ছা কিন্তু না, আসলে মূলত একটা বৃত্তের বড় চাপ হবে এই যে অর্ধবৃত্ত, কারণ এই বরাবর যখন দিলাম আবার যখন এইখানে আসবে তখন কি এই যে ছোট হয়ে যাবে না? তখন কিন্তু ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার এই বড়টাও হয়, ওইটাও অধিচাপ, এটা উপচাপ, এগুলো আমরা সামনে পড়বো, সমস্যা নেই। ছোট চাপকে বলে অধিচাপ, সরি উপচাপ, বড় চাপকে কি বলে, অধিচাপ। ওকে আচ্ছা, তাহলে এই যে এইখান থেকে আমরা কি থেটার ভ্যালুটা বের করতে পারি কিনা? তাহলে s বাই 2πr ইন্টু কি 360 ডিগ্রি বলতে পারি না? আচ্ছা তো এইখান থেকে আমি যদি আসলে থেটা পাই, থেটা না, এখান থেকে আমার উদ্দেশ্য s বের করা, তাহলে s ইকুয়ালস টু থেটা বাই 360 ইন্টু 2πr বলতে পারি না? হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। বলো। আমি যেমন থেটা বাই 360 ডিগ্রি দিলাম, 360 মাইনাস থেটা, এটাও তো সেম কথাই না? 360 মাইনাস থেটা না, 360 মাইনাস থেটা অনুপাত হবে না, ওটা বিয়োগফল হয়ে যাবে, ওটার অনুপাত হবে না। আমার দরকার, হ্যাঁ আমার দরকার সমানুপাতিক, মানে দুইটার অনুপাত করতে হবে, মানে ধরো এইটা যদি বাড়ে সমান অনুপাতে এইটা বাড়বে, বুঝছো? কিন্তু ধরো বিয়োগফল কিন্তু সমানুপাতিক হারে বাড়বে না। ধরো এইখান থেকে 60 কমলে ওইখান থেকে যে 60ই কমবে, এটার কোনো গ্যারান্টি আছে? কারণ এটার মেজারমেন্ট অ্যাঙ্গেলে, কিন্তু এটার মেজারমেন্ট কত, মিটারে। বুঝতে পারছো? ধরো থিটার মেজারমেন্ট, ধরো কথার কথা 60 জায়গায় হইলো কত, 60 জায়গায় হইলো এখানে 80, তো 80টা ক্যালকুলেশন হচ্ছে 360 সাথে। আবার ওইদিকে এস ও ধরো একটু বাড়বে, কতটুকু বাড়বে, আর ওই একটু মিটারই বাড়বে, তার মানে কি 20 বেড়ে যাবে? না 20 বেড়ে যাবে না, তার মানে অনুপাত দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কারণ তুমি একটা অ্যাঙ্গেলের সাথে মিটারের ক্যালকুলেশন করতে পারবে না, কিন্তু ডিগ্রির সাথে ডিগ্রি কম্পেয়ার করে কাটাকাটি করতে পারবা, ঠিক আছে? এই জন্য আমাদের নিতে হবে অনুপাত। তাহলে এইখান থেকে আমাদের এস এর ফর্মুলাটা লিখে রাখো। এস এর ফর্মুলা কি, থেটা বাই 360 ইন্টু 2πr, মানে থেটা বাই 360 ইন্টু পরিধি। বইটা মুখস্থ করার দরকার নেই, এইটা মনে রাখাটা বেশি সহজ, ঠিক আছে? আচ্ছা এবার পড়বো হচ্ছে আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য পড়লাম, বৃত্তাংশ। এবার হচ্ছে বৃত্তক্ষেত্র, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তর ক্ষেত্রফল তো আমরা জানি, এবার পড়বো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তকলা কোনটা? এই যে ছোট্ট একটু পার্ট ভাঙছে না, এইটারে বলে বৃত্তকলা, ঠিক আছে? ওকে, তাহলে এইটার ক্ষেত্রফল বের করো, এটার ক্ষেত্রফল বের করা শিখবো। তাহলে একটা বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এই যে এরকম থেটা থাকবে, আর কথার কথা ও এ বি, তাহলে আমার ক্ষেত্রফল দরকার কার? এ ও বি, ঠিক আছে? আমার ক্ষেত্রফল দরকার কার? এ ও বি। আচ্ছা এখন
এখন এইটা যদি বের করতে চাই তাহলে দেখো মূলত, আচ্ছা এটার ফর্মুলাটা আগে আমি বলে দেই, সেটা হচ্ছে কি বলতো, থেটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। দেখো তো মানে বুঝতে পারো কিনা জিনিসটা, ডিরেক্ট ফর্মুলা দেখে বুঝতে পারো কিনা? থেটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, এটা জানো কি হবে আসছে, এটাও সেম। মানে দেখো অ্যাঙ্গেল যত বড় ক্ষেত্রফল তত বড় কিনা। আমি যত অ্যাঙ্গেল বাড়াচ্ছি ক্ষেত্রফল বাড়তেছে, যত অ্যাঙ্গেল বাড়াচ্ছি ক্ষেত্রফল বাড়তেছে, বাড়তেছে না? হ্যাঁ, তাহলে এটাও আমি কি বলতে পারি কিনা, যদি অনুপাতগুলো সমানুপাতিক করি, যে থেটা বাই 360 ইকুয়ালস টু থেটা বাই 360 ইকুয়ালস টু, আমি যদি বলি কি বলতো, ওই যে আমার বৃত্ত কলার ক্ষেত্রফল, কলার ক্ষেত্রফল, কলার ক্ষেত্রফল, কলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি টোটাল ক্ষেত্রফল বলতে পারি না? ক্ষেত্রফল, হ্যাঁ তাহলে এইখান থেকে আমি কি কলার ক্ষেত্রফলটা পেয়ে যেতে পারি না? হ্যাঁ সেম প্রসেসে, সেম প্রসেসে। তাহলে কলার ক্ষেত্রফল কি আসে, থেটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার বলতে পারি না? হ্যাঁ ভাই, শেষ। তাহলে এখান থেকে বৃত্ত কলার ক্ষেত্রফল মনে রাখবা আর কি বৃত্ত চাপের ক্ষেত্রফল, বৃত্ত চাপের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা বৃত্ত কলার ক্ষেত্রফল, একটা কি বৃত্ত চাপের দৈর্ঘ্য। এই দুইটা জিনিস ফর্মুলা মনে রাখলে এই ধরনের এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে সব পারবা। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা যদি পারো তাহলে উদাহরণ 21টা আমরা করব এখন। 21, ঠিক আছে? উদাহরণ 21টা একটু হালকা একটু ডিফারেন্ট। হ্যাঁ হালকা একটু ডিফারেন্ট, বেশি না। একটু এটা দেখাই দিই। আচ্ছা দেখো, একটি বৃত্তাকার মাঠের ব্যাস এত মিটার। তাহলে একটা বৃত্তাকার মাঠের, ধরো একটা বৃত্তাকার মাঠ, তাহলে একটা বৃত্তাকার মাঠের ব্যাস কত? 124। এই যে ধরো এই বৃত্তাকার মাঠের ব্যাস, ঠিক আছে? বৃত্তটাকে আমি, ওকে, এটা বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন সীমানা ঘেঁষে রাস্তাটা কি বৃত্ত মানে রাউন্ডই হবে নাকি নাকি বর্গ হবে? না, রাউন্ড হবে। রাউন্ডই হবে ডেফিনেটলি, না তো আর রাস্তা হবে না। এই যে বৃত্তাকার মাঠ ঘেরে ধরো রাউন্ড 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 করে একটা মাঠ গেছে, যেটা চওড়া কত বলো তো? 6 মিটার। তাহলে এই যে এইটুকু কত? 6 মিটার বলতে পারি না এইটুকু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল চাইছে, কি চাইছে বলো তো? রাস্তার ক্ষেত্রফল কি চাইছে? রাস্তার ক্ষেত্রফল। এখন আমাকে বলতে পারবা এটা কিভাবে করব? আচ্ছা এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 124/2 বের করে ফেলো তো। তারপর হচ্ছে রাস্তা সহপরিত ক্ষেত্রফল বের করবো, এবার রাস্তা এটা কি বের করবো, তারপর হচ্ছে মাইনাস করে লিখতে হবে। দেখো রাস্তার ক্ষেত্রফল হবে হচ্ছে রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল, যেটা বললা, ঠিক আছে? রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল কি বলতো? আচ্ছা আমার এটা বলো না যে এইটা এটুকু কত, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 124/2। হ্যাঁ সরি 124/2 কত? 2, হ্যাঁ ঠিক আছে। কত? 124/2 হচ্ছে 124/62। আচ্ছা তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি কি বলতে পারি না যে আসলে পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল কি পাই ধরে 124/2 মানে 62 স্কয়ার, পুরোটার ক্ষেত্রফল। সরি সরি একটু ভুল হয়েছে, এই যে এইটা প্লাস 6 হোল স্কয়ার বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরো বৃত্ত মাইনাস আমি যদি জাস্ট কি বাদ দিই, ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে পাই ইন্টু 62 স্কয়ার হয় না? হ্যাঁ হয়। তাহলে কি এটা আনসার চলে আসবে, একদম একটা না। ওকে জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এরপরে 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 এখানে আর তেমন কিছু। আচ্ছা এখানে দেখো তো উদাহরণ 24টা পারবা কিনা, মনে হয় না, দেখো মনে হয় না পারবা। উদাহরণ 24 একটু পড়া মানে যে বুঝাই দেন কেমনে শুরু করবো।
এটা একটু প্রবলেম হবে, বুঝতে পারছি। আচ্ছা দেখো উদাহরণ 24টা যদি আমি একটু দেখি, বলছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে, কি বললাম, 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো। এখন প্রথম কথা হচ্ছে, ধরো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, একটা রাস্তাতে একটা চাকা ঘুরলো মানে কি বলতো, বুঝো জিনিসটা, ঘুরলো মানে কি, মানে পুরো পরিধিটা অতিক্রম করলো। শাবাশ। দেখো এই যে এই রাস্তাটা ধরো ঘুরে ঘুরে এইখানে থেকে সামনে সামনে আসে, পুরোটা সামনে আসে, পুরোটা সামনে আসা মানে কি, ধরো ধরো কথার কথা, সে আসলে ধরো এই বিন্দুটা এইখানে ছিল, হ্যাঁ এইটা ঘুরতে 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 যখন আবার এইখানে আসবে, মানে ধরো আবার ফাইনালি এইখানে আসলো, তার মানে সে আসলে তার সুতা বরাবর দৈর্ঘ্য অতিক্রম করছে না, হ্যাঁ এতটুকু, এই এতটুকু কি আসলে তার পরিধির সমান, বুঝতে পারছো কিনা জিনিসটা, জি ভাই পরিধির সমান। ওকে, তাহলে দেখো তো 211 মিটার 20 সেন্টিমিটার যেতে, তাহলে টোটাল পথ অতিক্রম করছে কত বলতো, পথ, পুরোটাকে সেন্টিমিটার নিব নাকি না না মিটারে রাখো, সেন্টিমিটারে নিয়ে লাভ নাই, মিটার রাখো। আচ্ছা থাক, সেন্টিমিটার রাখো তাহলে সুবিধা হবে। তাহলে 211 ইন্টু 100, 211 ইন্টু 100 প্লাস 20 নাকি, হ্যাঁ কত আসে, অবশ্য 21120। 21120 এত বড়, হ্যাঁ আচ্ছা এত সেন্টিমিটার, ওকে, তাহলে এত সেন্টিমিটার গেছে, ওকে ফাইন, ঠিক আছে। এবার দেখো এত মিটার যেতে চাকা যথাক্রমে 32 বার, তাহলে প্রথম চাকা, তাহলে প্রথম চাকার ক্ষেত্রে প্রথম চাকা দেখো রাস্তা, আমি কি দেখো জিনিসটা কি, 48 বার অতিক্রম করছে, সরি 32 বার অতিক্রম করছে, এটার মানে আসলে কি, তাহলে 32 ইন্টু 2 পাই আর 1, ধরো প্রথম চাকা, এইটা টোটাল কি সমান হবে বলতে পারো, এই 1 2 11 20 সমান হবে না, হ্যাঁ হ্যাঁ পুরোটা পথ। কারণ কি আমি দেখলাম যে পরিধি সমান ঘুরলে একবার ঘোরা হয় নাকি, জি তাহলে এরকম ঘুরছে সে 32 বার, তাহলে এরকম একবার দুইবার তিনবার চারবার, তাহলে 32 বার ঘুরছে, তাহলে 32 ইন্টু পরিধি ইকুয়ালস টু হবে কত, পুরো রাস্তার দৈর্ঘ্য, হ্যাঁ জিনিসটা বুঝছো কিনা বলো, হ্যাঁ বুঝছি বুঝছি। তাহলে ঠিক আছে, এখান থেকে R1 পেয়ে যাবো, R1 বের করো তো কত হয়, আচ্ছা, পাই তো 3.1416 এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর হচ্ছে 10.494। 10.494 সেন্টিমিটার আসবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার চলো দ্বিতীয় চাকার ইকুয়েশনটা বলো তো তুমি, ও ভাই এক মিনিট, আমার সিমুলেশন বলেছে, এক মিনিট আমি উপরে আছি 105.04। আচ্ছা ঠিক আছে, এবার দ্বিতীয় চাকার ক্যালকুলেশনটা বলো তো, ইকুয়েশনটা দ্বিতীয় চাকা ইকুয়েশন সেম ভাবেই তো হবে তাই না? বলো। আচ্ছা যোগ করতে হবে 70.02। না না ক্যালকুলেশন ভাই, আমি ইকুয়েশনটা বলতে বললাম, 48 ইন্টু 2 পাই R2 ইকুয়ালস টু 21120। ইয়েস, ভেরি গুড, এখান থেকে আমি R2 পেয়ে যাবো তাই না। এরপর কোশ্চেনে যে দুইটার অন্তর, তাহলে বেশি কোনটা আসে, R2 নাকি R1, আচ্ছা যেটা আসে তাহলে ফাইনালি আনসার কি R2 ডিফারেন্স R1, ঠিক আছে, এটাই কি আনসার হবে, ঠিক আছে। জি ভাই বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি 16 3 আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, হ্যাঁ 16 3 আমার মনে হয় না আর প্রবলেম হবে। দেখো তারপর করা দেওয়া লাগবে কিনা কোনো কিছু, আমি তো ভাই করি নাই, আপনার যদি মনে করেন যে আমি পারবো না এমন একটা কিছু একটা করাই। না ঠিক আছে আমার মনে হচ্ছে পারবা, তারপরেও তুমি ট্রাই করো, আমি একটু চাই তুমি চিন্তা করো, ঠিক আছে, তুমি চিন্তা করে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সমাধান করব, ঠিক আছে। আর
এই যে 16-4 খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ফিল করার জন্য, সামনে ফিউচারের জন্য, এইচএসসি লেভেলের জন্য ঘনবস্তু। এবার আমরা কিসে চলে যাবো বলতো, 2D তে নাকি 3D তে? 3D তে। 3D তে। একটা ঘনবস্তু মানে কিন্তু একটা 3D। আমি ছোট্ট করে একটু ধারণা দিই, যদিও নেক্সট ক্লাসে আমরা ভালো করে ঘনবস্তুটা পড়বো, কারণ এটার জন্য একটা ডেডিকেটেড ফুল ক্লাস লাগবে। ছোট্ট করে একটু বলি, দেখো কথার কথা, একটা আমরা এই যে এতক্ষণ বর্গ পড়লাম, এই বর্গ মানে কি, একটা জিনিস শুয়ে শুয়ে আছে সেইটুকুই বর্গ, ঠিক আছে, এই যে একটা ফ্ল্যাট জিনিস, ঠিক আছে। বাট এই জিনিসটা যখন ঘন হয়ে যাবে তখন কি হবে বলতো, সরি, তখন কি হয়ে যাবে বলতো, জিনিসটা কি আর 2D থাকবে না 3D থাকবে? 3D হয়ে যাবে, শুনতেছো? হ্যালো হ্যালো, জি ভাই, 3D হয়ে যাবে। তখন কি ভিতরে, তখন কি ভিতরে কি হবে বলতো, স্পেস ক্রিয়েট হবে। ভিতরে কি ক্রিয়েট হবে? স্পেস ক্রিয়েট হবে, ভিতরে স্পেস ক্রিয়েট হবে। ওকে, এবার আমাদের এখানে কি কি আছে, আয়তাকার ঘনবস্তু, মানে একটা আয়তাকার ঘনবস্তু আছে। ধরো যে একটা ঘনবস্তু আঁকলাম, বাট সেটা আয়তাকার, নট বর্গাকার, ঠিক আছে। তাহলে এইরকম হবে। ওকে, এরকম হবে যে আয়তাকার। ওকে, এই যে আয়তাকার একটা ঘনবস্তু, আয়তাকার একটা ঘনবস্তু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আয়তাকার ঘনবস্তু। তারপর আমাদের কি কি আছে টপিক, সেটা হচ্ছে বেলন। কি আছে বলতো, বেলন। একটা বেলন মানে কি, এই যে সিলিন্ডার, কাইন্ড অফ একটা সিলিন্ডার দেখছো না? এগুলো আমরা খুব সুন্দর করে পড়বো, খুবই সুন্দর করে পড়বো। এই যে একটা বেলন, এইটা কি একটা বেলন অথবা সিলিন্ডার। বেলন কি বলে, আমরা মূলত সিলিন্ডার বলি, মানে আমাদের পরিচিত ভাষায় কি বলতো, সিলিন্ডার। খুবই ইম্পর্টেন্ট, মানে এইচএসসি প্রত্যেকটা পদার্থ, ম্যাথ, যেইখানে যাও পদে পদে এই সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডার ক্যালকুলেশন এগুলো লাগবে, ঠিক আছে। সো এই যে ত্রিভুজ চতুর্ভুজ আমরা যতটা সুন্দর করে প্রমাণ করে করে পড়ছি, এই যে বেলন, সিলিন্ডার, এগুলো আমরা আমাদের আরো বুঝে বুঝে প্রমাণ করে পড়তে হবে, ঠিক আছে। তারপর পড়বো বেলন, তারপর আমরা পড়বো কি, আর কিছুই নাই এখানে, জাস্ট বেলন আছে আর কি তোমার আয়তাকার ঘনবস্তু আছে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা জিনিস, বাট এইখানের মেইন খেলাটা হচ্ছে হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে তোমাদের একটা চ্যাপ্টার আছে, দেখো তো কি বলে, নামটা ভুলে গেছি, এই টাইপের পরিমিতি টাইপের হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারটাতে বেলন থাকবে, ঘন মানে গোলক থাকবে, অনেক অনেক কিছু থাকবে, ঠিক আছে। ওইটার হ্যাঁ, ঘন জ্যামিতি, ইয়েস ঘন জ্যামিতি, ইয়েস। ওইটাও কিন্তু জিওমেট্রি, মানে পরিমিতি যেরকম পড়ছো ওইরকমই, কিন্তু ওইখানে ঘন জ্যামিতি মানে 3D শেপ নিয়ে আমরা কাজ করব। 3D শেপ, 3D তোমার জিনিসপাতি নিয়ে আমরা ওইটার ক্ষেত্রফল বের করব, ওটার ভলিউম বের করব, তারপর অনেক কিছু বের করব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।